ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে এদিকে মেইন ওদিকে তারপর কি ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে আসলে কি কি হয়, ঠিক আছে? ভিটামিন এর অভাবে জেরোফথ্যালমিয়া, গ্রোথ রিডাকশন, তারপর কি স্কিন ইনফেকশন, জিআইটি ইনফেকশন, এইটা কি মেইন। ডি এর অভাবে রিকেটস, অস্টিওমেলাসিয়া। ই এর অভাবে হেমোলাইটিক অ্যানিমিয়া, ইজ অ্যাটাক্সিয়া, ঠিক আছে? আর কে এর অভাবে হেমোরেজিয়া, কারণ কি ভিটামিন এই কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর আছে, এই জন্য হেমোরেজিক ডিসফাংশন। আর ভিটামিন সি এর অভাবে কি হয়, এটা লিখে ওয়াটার সলিউবল, ঠিক আছে? ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি। তারপর ভিটামিন বি12, এইটা একটু জানা প্রয়োজন, বি কমপ্লেক্সটা। এই যে বি কমপ্লেক্স কি, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, এদের মধ্যে কিন্তু বি4 আর এইদিকে তো 10, 11 বাদ, ঠিক আছে? বি1 হলিকে থায়ামিন, বি2 হলিকে রিবোফ্লাভিন, 3 হলিকে নিয়াসিন, তারপর কি প্যান্টোথেনিক অ্যাসিড, বি6 মনে রাখতে হবে, বি6, 9, 12 এটা কিন্তু নার্ভের সমস্যার ক্ষেত্রে ইউজ হয়, এই জন্য এই তিনটার ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আমরা যে কোনো নার্ভের প্রবলেমে এই তিনটা একসাথে দিই, এই নিউরো বি এলিকে এই তিনটার একটা মিক্স নার্ভ প্রবলেমে, হ্যাঁ নার্ভ প্রবলেমে ইউজ হয়, ঠিক আছে? তাইলে এই জিনিসটা আমাদের খুবই প্রয়োজন যে আসলে কোনটার অভাবে কি হয়, ঠিক আছে? ওই কটা পড়লাম। আর মেইন জিনিস এই যে ভিটামিন এ এর ই আমরা 12 মাস সবখানে পড়ছি, এটা আর কোনো জানার প্রয়োজন নাই, ঠিক আছে? এখন হলো কি কোনটার অভাবে কি হয়, আর এই যে কোনটার অভাবে নিউরোলজিক্যাল সমস্যা হয়, এইটা এক ইফে মনে রাখবি কি, যে পেরিফেরাল নিউরোপ্যাথি কোনটায় কোনটায় হয়, বি6, তারপরে হলো গিয়া কি বি9 কোনটা, 9 হলো গিয়া ফলিক অ্যাসিড বা ফোলেট, ফোলেট হলো গিয়া বি9। তাহলে বি6, বি9 আর হলো গিয়া কি বি12, এই কটা কি করে, পেরিফেরাল নিউরোপ্যাথি, ঠিক আছে? আর বি7 করে প্যারেস্থেসিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি। আর বি7 হচ্ছে, এটা ইজিলি তোর মনে রাখার জন্য, বি6, 9, 12 প্যারেস্থেসিয়া। বি7 করে প্যারেস্থেসিয়া। প্যারেস্থেসিয়া মানে কি? প্যারেস্থেসিয়া মানে যে নার্ভনেস, মানে প্যারালাইসিসের আগেরটা, অবশ লাগবে কিন্তু পুরো অবশ না, ঠিক আছে? আর তারপরে আমরা এরপরে এগুলো গিয়ে নার্ভাস সিস্টেম। আর বি1 মানে থায়ামিনের অভাবে হয় হলো গিয়া মানে নিউরোলজিক্যাল প্রবলেম, ভার্নিক্স কর্সাকফ সিনড্রোম, নার্ভাস সিস্টেম। এটা হলো গিয়ে নার্ভাস সিস্টেমের কি কি প্রবলেম করে ভিটামিনে। আর নিয়াসিন করে ডিমেনশিয়া তো পড়িয়ে আইছি, ডিমেনশিয়া, ঠিক আছে? তাইলে কি কে কে করে তাইলে কি করলাম, বি1 এর অভাবে হয় ভার্নিক এন্ড কর্সাকফ সিনড্রোম, তারপর এদিকে থায়ামিন, রিবোফ্লাভিনের অভাবে হয় ডিমেনশিয়া, ঠিক আছে? এইটারে মানে যাক ওইটা ক্লিয়ার করতেছি। আর বি6, 9, 12 এটা দিয়ে পেরিফেরাল নিউরোপ্যাথি, ঠিক আছে? আর তারপরে এদিকে বায়োটিন মানে বি7 হলো কি প্যারেস্থেসিয়া। রেসিডেন্সি কি নভেম্বরেরটা? মানে ভালো করে জিজ্ঞেস লিখে রে ওই ভাই, আমাকে কিন্তু এই 6 মাস থাকতে হইবে সব, আমরা নভেম্বরে দেবো না। our select discipline চাইছে। ঠিক আছে? এবার একটা জিনিস কি, আমরা সবসময় জানি ভিটামিন বি12 আর ফলিক অ্যাসিড এই দুটো ডেফিসিয়েন্সিতে কোন অ্যানিমিয়া হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে এইটার অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এটা হলো নার্ভাস সিস্টেম বাদে পুরো বডিতে যেই সমস্যা হয়, ঠিক আছে? তাহলে বি12 আর বি9 এই দুটোর অভাবে কি হয়, ভিটামিন সির অভাবে কি হয়, স্কারবি, ঠিক আছে? আর থায়ামিনের অভাবে এটা হয়, থায়ামিনের অভাবে হয় বেরিবেরি আবার দুই ধরনের, একটা হলো ওয়েট বেরিবেরি, একটা হলো ড্রাই বেরিবেরি হলো গিয়া নিউরোলজিক্যাল মানে নার্ভাস সিস্টেমের, আর ওয়েট বেরিবেরি হলো গিয়া কার্ডিয়াক বেরিবেরি। এইটা কি খুব ভালো করে মনে রাখবি যে হার্ট হলো গিয়ে ভিজে, হার্টের মধ্যে পানি থাকে, ঠিক আছে? তার মানে ওয়েট বেরিবেরি মানে হলো গিয়ে কার্ডিয়াক প্রবলেম, আর ড্রাই বেরিবেরি এটা হলো নার্ভাস সিস্টেম। ওয়েট বেরিবেরি হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, আর ড্রাই হচ্ছে নার্ভাস সিস্টেম, ঠিক আছে? রিবোফ্লাভিনের অভাবে হয় কি, যে মুখে ঘা হয়, জিহ্বায় ঘা হয়, এর জন্য আমরা একটা দিতে বলি, রিবোফ্লাভিন দিতে বলি। যে কোনো জিহ্বায় মুখে ঘা হইলে যে গ্লোসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, ঠিক আছে? আর নিয়াসিনের অভাবে এইটা মনে রাখতে হবে প্যালেগ্রা মানে কি, 3টা ডি, ডায়রিয়া, ডিমেনশিয়া,
আর ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডার্মাটাইটিস, ডিমেনশিয়া। ডায়রিয়া, ডায়াবেটিস, ডিমেনশিয়া। এর মধ্যে নার্ভাসের কি, তাহলে আর কিছু জানার প্রয়োজন নেই। ওকে, সব কিছু ভিটামিনের কি ভিটামিনের প্রবলেমের, যদি এসকারবি হয় ভিটামিন সি সাপ্লিমেন্টেশন, যদি রিকেটস হয়, ম্যালাসিয়া হয়, তাইলে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন। তারপর কি আদার যেগুলো ভিটামিন বি সমস্যা হইলে ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে, যেইটার সমস্যা হবে ওইটা সাপ্লিমেন্টেশন, ঠিক আছে। ইজি কোশ্চেন। এরপরে এই যে এগুলো আলাদাভাবে আসছে, এগুলো আলাদাভাবে জানার প্রয়োজন নাই, তুই ওইগুলোই খুব সুন্দর করে লিখবি, যে ভেরি ভেরি ড্রাই, ভেরি ভেরি ওয়েট, ভেরি ভেরি ওয়েট নেক্সট কেবল করতে, ওইগুলোই সুন্দর করে আলাদাভাবে লিখে দিবি। মানে এগুলো আসলে সিঙ্গেলে আসে কোশ্চেন, আবার একবারেও আসতে পারে, ঠিক আছে। এই যে ভিটামিন সির অভাবে হয় এসকারবি, এসকারবিতে কি হয় আসলে, দাঁত গামের মাড়ি থেকে রক্ত পড়ে, দিবি কি 250 mg সিবিট দিয়ে দিবি, ঠিক আছে। মানে ভিটামিন সি সাপ্লিমেন্টেশন, যদি ব্যাগের নাম মনে থাকে, কোনো কিছু প্রয়োজন নাই, ওইটা সাপ্লিমেন্টেশন। ভিটামিন সি, স্ক্যাবি, স্ক্যাবি তো রাত কানা, তাই না? এই স্কেরবি মানে যে দাঁত মারি দিয়ে মারি ফুলে, মারি দিয়ে রক্ত পড়ে, রাত কানা তো ওই যে নাইট ব্লাইন্ডনেস ভিটামিন এর অভাবে, সেরোপথ্যালমিয়া, ঠিক আছে। এরপর হলো কি এই রিকেটস আর অস্টিওমেলাসিয়া, এই দুইটা জিনিস, ঠিক আছে। রিকেটস আর অস্টিওমেলাসিয়া, রিকেটস হয় কখন, রিকেটস হয় গ্রোয়িং বোনে, মানে কি, তখন এপিফেশিয়াল কার্টিলেজ, আর এর হয় ম্যাচিউর বোনে, মানে এপিফেশিয়াল কার্টিলেজ যখন, মানে একটা ম্যাচিউর বোন যখন হয়ে গেছে, ঠিক আছে। এতটুকু মনে রাখলি, তাহলে এইটার জিনিসটা হয় কি, এইটা গ্রোয়িং বোনে যদি ঝামেলা হয়, ঠিক মতো না হয়, তখন বোনগুলো কিরকম হয়, ওই যে বাচ্চাকে দেখছো না, এইরকম পা হালাই এরকম এরকম আটে, বো লেগ, মানে বাড়ির মতো লেগ হয়। এর হলো কি বো লেগ হবে, লক নি হবে, মানে নি বেশি লড়াইতে পারবে না, ঠিক আছে। তারপর হলো কি বেড লাইক সোয়েলিং, আর বেড লাইক সোয়েলিং, আর হলো কি টেম্পোরাল বোন বোজেস, ঠিক আছে। তারপর কি হবে, টিথ ইরাপশন, মানে কি দাঁত ঠিক মতো বসবে না, মানে উঠে যাবে, উঠে যাবে। রেসিডেন্সি পরীক্ষা হয় তো? আর বোন বিকাম সফট এন্ড প্লাটেবল, বুঝেছিস, এই কোডটা কইলেই হবে। রিকেটসের কি কি, বো লেগ, মেইনলি হলো বো লেগ, লক নি, বো লেগ, লক নি, তারপর হলো বোজেস, টেম্পোরাল বোজিং, টেম্পোরাল বুজিং, এই যে টেম্পোরাল বোজেস, হ্যাঁ, এই তিনটা মেইন হলো এই তিনটা, তারপরে এই যে দুই একটা কইলে হলো, ঠিক আছে। টেম্পোরাল বুজিং মানে কি? এই টেম্পোরাল বোনটা বোজেস ফর্মেশন হয়, মানে একটু মোটা টোটা হয়ে যায় আর কি, কোনটা হয়েছে? মানে টেম্পোরাল বোনের একটা অ্যাবনরমালিটিস, টেম্পোরাল বোনের অ্যাবনরমালিটিস, এটা কইলি হলো। আর অস্টিওমেলাসিয়া কি হয়, এটা হলো কি ম্যাসিউর বোনে ভালো করে ক্যালসিয়াম ডিপোজিশন হবে না, ঠিক আছে। ভিটামিন ডির অভাবে যে আমাদের বোনের মিনারেলাইজেশন হয়, তাহলে মিনারেলাইজেশনটা হবে না ঠিক মতো, বোনটা শক্ত হবে না, ঠিক আছে। তাহলে বোনটা কি হবে, বোনটা নরম হবে, সফটার হবে, ঠিক আছে। তারপরে লিখে বোনগুলা বেঁকা টেকা হয়ে যাবে, বোন ডিফর্মিটি থাকবে, ঠিক আছে। আর এই সফটওয়্যার থাকলে কি হবে, স্পন্টেনিয়াস ফ্র্যাকচার, বুঝা গেছে। আর টিটানি হয়ে যাইতে পারে ভিটামিন ডির সাথে, ওই যে ক্যালসিয়াম আর ইর একটা আছে না, হেমোস্টেসিস হওয়ার কারণে। এই টিটানি কিন্তু হয় মেইনলি কিসের কারণে, হাইপোক্যালসিমিয়ার কারণে। আর আয়োডিনের অভাবে আমরা কি পড়ছি, গয়টা, আয়োডিনের অভাবে গয়টা, ঠিক আছে। আরেকটা কি হয়, বাচ্চাদের যদি হয়, তাহলে ওইটার আমরা কি বলি, আয়োডিনের অভাবে ক্রিটিনিজম, আয়োডিনের অভাবে বাচ্চাদের হবে ক্রিটিনিজম। ক্রিটিনিজমের মেইনই কি, মেন্টাল রিটার্ডেশন, বলদ হবে বাচ্চা, বোকা হবে, বোকা শোকা বাচ্চা, এইটারই ক্রিটিনিজম বলে, ঠিক আছে। আর অ্যাডাল্টে হবে কি, গয়টার হাইপোথাইরয়েডিজম, ওকে।
আর আমরা এই নিউট্রিশনাল এই স্ট্যাটাসগুলো কি দ্বারা আর কি আমরা মেজার করি, একটা মেজার আমরা সবাই জানি বিএমআই, ঠিক আছে? এই যে ক্যান্ডিডেট টাইপ দিয়ে কি বলেছে? অটোনোমাস, প্রাইভেট, গভর্নমেন্ট, বিএসএনএল, আর্ম ফোর্স, আদার্স সাবজেক্ট মানে আমরা কি এইটা আছে কিনা, এই জায়গায় কোনো ইতে আছে কিনা, আমরা আদার্স বিএসএনএল কোঠা আছে, সরকারি চাকরির কোঠা আছে, প্রাইভেট মানে প্রাইভেট লেগে থাকবি তোরা তো সরকারি চাকরি না, গভর্নমেন্ট গভর্নমেন্ট যারা গভর্নমেন্ট তারা গভর্নমেন্ট, যারা সরকারি চাকরি করে আর যারা বেসরকারি তারা অনলাইন কাটা মানে ঠিক আছে? তাহলে মাপবো কি দিয়া? একটা দিকে স্কিন মিউকাস মেমব্রেন আমরা দেখবো যে স্কিনটা কেমন, ভালো না খারাপ, ঠিক আছে? ওই যে স্কিন যদি খসখস হয়ে যায় না, আর বাবা তোর খাওয়া দাওয়ার সমস্যা আছে, ঠিক না? তাহলে ইউকিন মিউকাস মেমব্রেন দেখবো। আর অ্যানথ্রোপোমেট্রিক মেজার কি? বিএমআই, তারপর হইলো গিয়া এই যে ওয়েস্ট সার্কামফারেন্স, হিপ সার্কামফারেন্স, ওই যে আমার মাজা চিকুন হয়ে গেছে, বুঝো নাই? আরে তোর পাছা মরিয়ে গেছে, ওইগুলো আর কি স্কিন ফুল মেজারমেন্ট, মিড আরকাম সার্কামফারেন্স, বুঝা গেছে? ওয়েস্ট থেকে কি বুঝিস? ওয়েস্ট ওয়েস্ট মানে মাজা, মানে এই কার্ডিওলজি মডিউলজি দিয়েছি, কার্ডিওলজি দিয়ে দে ঠিক আছে? তাহলে এগুলো জানলেই হবে। আর তারপরে কি? ওবেসিটি। ওবেসিটি কি এটা আমরা জানি বিএমআই দিয়ে মাপি। এই বিএমআই এর এই ক্লাসিফিকেশনে যে বডি ইন ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কয়ার, আর এই যে বিএমআই ক্লাসিফিকেশনে যে 18.5 থেকে 24.5, এটা তো জানিস, ঠিক আছে? ওবেসিটির কারণে কি কি হয়? সব ধরনের ডিজিজ যত আছে, ঠিক আছে? ওবেসিটি হয়টা কি? বেশি খাইলে হয়, যদি কম এনার্জি মানে খাইয়ে যদি শুয়ে থাকিস তাইলে হবে এন্ডোক্রাইন, হাইপোথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, এগুলো বাড়তে থাকে, ঠিক আছে? আর কি যদি এইসব ওই যে কর্টিকোস্টেরয়েড, ওসিপি, এগুলো যদি খাই সেগুলো ওজন বাড়ায়, ঠিক আছে? আর তারপরে লিখে আমার ম্যানেজমেন্ট কি? প্রথমেই লাইফস্টাইল মডিফিকেশন, অ্যাক্টিভিটি বাড়াইতে হইবে আর খাবার কমাইতে হইবে, ঠিক না? ভালো খাবার খাইতে হবে। আর কি? ওয়েট লস ডায়েট মানে লো ফ্যাট ডায়েট। আর ড্রাগ কি? অরলিস্টেট আর সিবুট্রামিন, এই দুটার মেকানিজম আলাদা, এগুলো ওই যে লাইপেস টাইপেস কমায়, ওই এর জন্য পায়খানা দিয়ে বাইরে যায় একসাথে, নাম দূরে কইতে পারলে ভালো, মানে হুদা কবি ড্রাগ কন্ট্রোল। আর সার্জিক্যাল কি? ওই যে ব্যারিয়েট্রিক সার্জারি করে, ওই যে ইরা যে সার্জারি করছে, ঠিক আছে? যেমন ল্যাপারোস্কোপিক ব্যান্ডিং, একটা নাম কইলে হইলো, বা গ্যাস্ট্রেক্টমি, শুধু গ্যাস্ট্রেক্টমিটা মনে রাখছে, স্টোমাক কাইটে দেয়, গ্যাস্ট্রিক, ঠিক আছে? আর কি? ট্রিটমেন্ট অফ দ্য এডিশনাল, ওই যে হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটাস, লিপিডেমিয়া, এগুলোর আদার ডিজিজের ট্রিটমেন্ট করতে হবে, ঠিক না? কমপ্লিকেশন অফ দ্য ওবেসিটি, এটা তো খুব ভালো জানা কথা, কার্ডিওভাস্কুলার, করোনারি ভাস্কুলার, হাইপারটেনশন, স্ট্রোক, তারপর কি মেটাবলিক ডিসলেমিনিয়া, ডায়াবেটিস মেলাইটাস 2, তারপর কি জিআইটিতে লিভার সিরোসিস, গল স্টোন, তারপর কি রেসপিরেটরিতে এই ঘুমাইলে শ্বাসকষ্ট হয়ে যায়, ঠিক আছে? তারপর কি ওই যে বারে অস্টিও আর্থ্রাইটিস হয়ে যায়, যাদের বাড়ি মানুষ তাদেরকে ভেরিকোজ ভেইন হয়ে যায়, ঠিক আছে? ওবেসিটির জন্য এই প্রেগন্যান্সিতে এটা খুব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তাহলে ওবেসিটি সম্পর্কে জানা গেল। তারপর কি? ডিসলিপিডেমিয়া লাগবে না, অ্যাবনর্মাল মানে আমাদের মূলত বাড়ে কি কি? আমাদের যে চারটা যে লিপিড প্রোফাইল আমরা করি, ঠিক আছে? লিপিড প্রোফাইলে কোলেস্টেরল, এইচডিএল, এলডিএল আর ট্রাইগ্লিসারাইড, আমাকে মূলত কোলেস্টেরল আর এই ট্রাইগ্লিসারাইডটাই বেশি দেখি, এই তো। জেনেসিস। আচ্ছা, আপনাদের কনকর্ড 2 ব্যাচটা তো হচ্ছে যে কিসের এক্সপ্রেশন রিলেশন কম্বাইন, যেটা ওটা কালকে শুরু হচ্ছে না? এটা আমাদের মোটামুটি এটা শেষ। হচ্ছে আরেকটা জিনিস আমি পরে যাই, সেটা হচ্ছে একদম শেষের স্ট্রোক মেডিসিন। এগুলো কতদিন পর্যন্ত থাকবে পরীক্ষা? বলতে ধরেন এফসিপিএস ঠিক আছে, দুটো ছোট চ্যাপ্টার আছে। স্ট্রোক লাস্ট যে জিনিসটা কি? পরীক্ষাটা হবে আমরা প্রায়ই শুনি থাকি ধরেন স্ট্রোক, এমডি আগে হইলো, তখন এফসিপিএস এর শীটগুলো থাকবে? স্ট্রোক ও মানে শেষ যদি এমডি হয় তাহলে এফসিপিএস এমডি দুইটাই থাকবে। হ্যাঁ?
মানে আচ্ছা। যদি অক্সিজেন যদি ঠিকমতো না পায় ব্রেনে, আর হচ্ছে আপনার ওই অথবা ব্রেন যদি আমি ফোন দিয়েছিলাম এটা আপনাদেরকে, কি আমি হচ্ছে এর আগে নিউরোলজিক্যাল কোচিং ডেফিসিট, করেছি, মানে তো নার্ভাসের একটা বলছিলাম ডেফিসিট। হচ্ছে বিসিএস মানে কোচিং। নিউরোলজিক্যাল ডেফিসিটটা তো ওই এটি কোনো ভাই বলেছিল ট্রমার যে ক্ষেত্রে আমাকে হবে প্রোমো না, কোড দিবে, ওটাতে হচ্ছে 1000 টাকা ছাড় মানে পাওয়া যাবে। বাড়ি লাগলো পড়লো তো এদেরকে আমি স্ট্রোক list করলো, করছি, pay করবো, তো stroke। এই জন্য promo code টার জন্য বললাম। ভাস্কুলার প্রবলেমের জন্য যদি হয়, ব্রেইনে যে ভেসেল আছে, ব্রেইনের ভেসেলের নাম সেরেব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এই তিনটা মিলে একটা সার্কেল গঠন করে, এই সার্কেলটার নাম সার্কেল অফ V1। আর বিস্তারিত ওই যে আইকি টিকিটে হবে না পরে, এখন তার প্রয়োজন নেই। তাইলে আমাদের কি হু কিভাবে ডিফাইন করছে স্ট্রোকটা? নিউরোলজিক্যাল ডেফিসিট ডিউ টু নন ট্রমাটিক ভাস্কুলার কজ, এটা কোনো ট্রমা দ্বারা হবে না, কিন্তু হবে কি ভাস্কুলার কজ, লাস্টিং মোর দ্যান 24 আওয়ার, 24 আওয়ারের বেশি লাস্ট করবে, ঠিক আছে। অর ইজ ইন্টারাপ্টেড বাই ডেথ, মানে 24 আওয়ারের, মানে এটা কথাটা খুব প্যাসিভ, এটা একটু মজার কথা, কথাটা লিখে কি 24 আওয়ারের বেশি সে স্ট্রোক, মানে কি তার ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, ঠিক আছে। 24 আওয়ার সে 48 ঘন্টা পর্যন্ত এইরকম অজ্ঞান থাকবে, এইটার ইন্টারাপশন করে কি 24 ঘন্টার উপরে গেছে, হ্যাঁ, এখন 48 ঘন্টা পর্যন্ত এরকমই থাকবে, এরপর ভালো হইতেও পারে। এর মধ্যে ঝামেলা বাজ হইবে কিনা, এর মধ্যে ঝামেলা বাজ হইবে ডেথ, যদি মরিয়া যায় তাহলে তো আর ফিরে আইবে না, এই কথাটা বুঝছিস? আর 24 ঘন্টার উপরে এর থাকতে হবে ডেফিনেশন ফুলফিল করার জন্য। 24 ঘন্টার যদি নিচে হয় তাহলে এইটারে আমরা বলি টিআইএ, ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক। হ্যাঁ, একটু মাথা ঘুরিয়ে উঠছে বা ধাপ করে পড়লে, হ্যাঁ, আধা ঘন্টা পর আবার ঘুরে এলো, কে এইটারে আমরা স্ট্রোক করি না, এটা আমরা বলি ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক, টিআইএ। স্ট্রোক হইতে হলে 24 ঘন্টা তার মোটামুটি অজ্ঞান থাকতে হবে, সোজা বাংলা কথা, ঠিক আছে। 24 ঘন্টা তার অজ্ঞান থাকতে হবে, 24 ঘন্টার উপরে, কারণ 24 ঘন্টার উপরে অজ্ঞান থাকতে থাকতে ওর মধ্যে মনে কর মরার কাম সারা হয়ে গেছে। যদি 24 ঘন্টার উপরে যায়, ধর 24 ঘন্টা ধরলাম, হে মনে কর 25 ঘন্টায় হে ফিরে আসতো, ধরলাম, মানে টাইম মেশিন দিয়ে যদি জানি, কিন্তু সে 24 ঘন্টা 30 মিনিটে মরিয়ে গেল, তাইলে আমার এই ফিরে আসাটা ইন্টারাপশন করলো কেটা? ডেথ। এইটাই বুঝাইছে যে নন ট্রমাটিক ভাস্কুলার কজ লাস্টিং মোর দ্যান 24 আওয়ার, যেটা 24 ঘন্টার বেশি যাবে, অর ইজ ইন্টারাপ্টেড বাই ডেথ। এই জার্নিটা, মানে এই যে যাইবে, এই ডেফিনেশনটা ফুলফিল করতে ঝামেলা বাজাইলো কে? ডেথ। উইদিন 24 আওয়ার, যদি 24 ঘন্টার মধ্যে মরিয়েই যায় তাইলে তো আর ওই 25 ঘন্টায় উঠবে না, ঠিক আছে। তাইলে মরিয়ে গেলে আমি ওর ধরে নিলাম যে না বাবা তুই স্ট্রোকে করছিস, মরিয়েই যাই তো গেছিস, তাইলে হয় 24 ঘন্টার মধ্যে মরিয়ে যাইতে হবে, আর 24 ঘন্টার মধ্যে যদি জায়গা ওঠে তাইলে কিন্তু স্ট্রোক না। 24 ঘন্টার পরে যদি জায়গা ওঠে তাইলে স্ট্রোক, আর 24 ঘন্টার আগে যদি মরিয়ে যায় তাইলেও স্ট্রোক। কিন্তু 24 ঘন্টার আগে যদি জায়গা ওঠে তাইলে ওরা বলবো কি ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক। তাহলে স্ট্রোক আর ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক বোঝা গেছে। এইটা একটা খুবই প্যাসিভ জিনিস যে হট স্ট্রোক আর হট ট্রানজিয়েন্ট। এইগুলো কি আমাদের ভাগ, একটা কি ইস্কেমিক স্ট্রোক, একটা কি হেমোরেজিক স্ট্রোক। এটা খুবই ভালো, একটা কি ব্লাড প্রেশার ছেড়বে না, এটা ইস্কেমিয়া হবে সেরেব্রাল আর্টারিতে, আর আরেকটা কি সিরি যাবে। এখন সিরিয়ে কোথায় যাবে? একটা কি ইন্টার সেরেব্রাল আমাদের, তারপরে মেনিনজাসের কাভারিং আছে, একটা কি সাবআরাকনয়েড, আর একটা কি সেরেবেলার, সেরেবেলামটা নিচে থাকে, ঠিক আছে। তাহলে এই তিন জায়গায় হেমোরেজ হইতে পারে। এইবার হচ্ছে ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক, যেটা বলছি সেইটাই রিজলভ উইদিন 24 আওয়ার, এতটুকু জানলেই হবে, এর বেশি আমার কাছে কিছু দরকার নাই। আর স্ট্রোক কি মোর দেন 24 ঘন্টা, তাহলে টিআইএ আর স্ট্রোক ক্লিয়ার। এরপরে কি স্ট্রোক ইন ইভলিউশন আর কমপ্লিট স্ট্রোক। এই জিনিসটা কি, এই জিনিসটা আপাতত না জানলেও চলবে, তবু স্ট্রোকের টাইপ যদি কয় ক্লাসিফিকেশন অফ তাহলে টিআইএ, তারপরে কি স্ট্রোক, তারপরে হলো গিয়া প্রোগ্রেশন বা স্ট্রোক ইন ইভলিউশন, আর আরেকটা কি কমপ্লিট স্ট্রোক। এটা কি ডেসক্রাইব দ্য স্ট্রোক ইন হুইচ দ্য ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট ওরসেন আফটার দ্য পেশেন্ট ফার্স্ট প্রেজেন্টস। এর মানে কি, এর মানে হলো গিয়া প্রথম তো পেশেন্টের যেরকম দেখলি যে কোনো মতে একটু মানে ওই যে জিসিএস স্কেল একদম 3 হয়ে গেলে সে মরে গেছে, জিসিএস স্কেল মনে কর 14-15, তার মানে সে অজ্ঞান থাকতেও পারে, ঠিক আছে। কিন্তু জিসিএস স্কেল 14-15 পরের ঘন্টায় তুই যাই দেখলি জিসিএস স্কেল 12, তার মানে কি তার আস্তে আস্তে কনসাস লেভেল কমতেছে, এরে বলা হয় প্রোগ্রেশন স্ট্রোক, মানে স্ট্রাকচারের প্রবলেম বাড়তেছে, ক্লিয়ার। আর কমপ্লিটেড স্ট্রোক কি ডেসক্রাইব এ স্ট্রোক, মানে এ যেই পজিশনে গেছে এখন এ বাড়েও না কমেও না, তার পুরোপুরি হোগামেরা সারা, ঠিক আছে। ফোকাল ডেফিসিট পারসিস্ট, এই দুইটা যে তিনটে লাইন আমি রাখতেছি এইটা কইলি এই
এইটা প্রথম ঘন্টা যেরকম ছিল জিসিএস পরের স্কেলে আরো নামছে। আর এই স্টক মিস্টক এগুলো দেখার জন্য আমাদের কনসাসনেস লেভেলে মূল হচ্ছে জিসিএস স্কেল, কনকর্ড টুতে হচ্ছে কম্বাইন্ড ইস্কেমিক স্টক আর হেমোরেজিক স্টক একবার পড়লেই খুব সুন্দর বুঝতে পারবি। আমি ওই দুইটারই আমরা সিটি স্ক্যান দেখব। সিটি স্ক্যান আমাদের স্টক দেওয়ার জন্যই প্রথমে করি সিটি স্ক্যান, পরবর্তীতে মেজর স্কেলে এমআরআই করতে পারি, কিন্তু মূল এর আগে CT কোচিং scan, করেছি, ঠিক আছে? এর আগে যে বিসিএস কোচিং করেছি। তাহলে ওকে, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা জিনিস সোজা জিনিস যে তুমি কিভাবে বুঝবা আচ্ছা, যে 1093 স্টক না 19 হেমোরেজিক স্টক, ঠিক আছে? যদি ঘুম 93 থেকে উঠে দিয়ে আর মুখ লড়ে না, টলারাইজ পারে না, 9319 এটা দিয়ে আমি ই করেছিলাম, রেস্টিং পজিশনে যে স্টক হবে ওইটা কি? হয় নাই আর কি। ওইটা ইস্কেমিক স্টক। আর তুই সিলাই এক্সাইটমেন্টে যেটা হবে হেমোরেজ, মানে সিলাই করে যেটা হয় হ্যাঁ, হ্যাঁ, ব্লাড সেটা ভেসেল আমি ফিরে গেছে কিনেছি, এমনি প্রচন্ড normally হাইপার কিনে টেনশনে, ফেলেছি। ঠিক আছে? তাহলে ওইটা কি হেমোরেজিক স্টক। এক্সাইটমেন্টে বা রাগারাগি করার সময় যেটা হবে সেটা হলো আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হেমোরেজিক স্টক। ঘুম থেকে উঠে যদি দেখা যায় হাত পা নাড়াইতে পারতেছে না, তাহলে ওইটা ইস্কেমিক স্টক, ঠিক আছে? এই যে ইন রেস্টিং কন্ডিশন আর এটা কি ডিউরিং এক্সাইটমেন্ট, এই দুইটা জিনিস স্যারেরা জিজ্ঞেস করে মেইন। প্রোমো কোড নিয়ে নিচ্ছি, 24 ঘন্টার ভিতরে এই করতে হবে। ঠিক আছে? তারপরে কি রিস্ক ফ্যাক্টর স্টকের, ওই যে এজ, সেক্স, রেস, হেরিডিটারি, ঠিক আছে? আর মডিফায়াবল কি? ওই যে স্মোকিং, হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, মডিফায়াবল নন মডিফায়াবল, ঠিক আছে? একটা স্ট্রোকে আমরা সবসময় পড়ছি কি কি ধরনের হয়, লেশন হয়, আপার মোটর না লোয়ার মোটর? আমার নেক্সট এক্সপিএস পরীক্ষা কবে? 22 জানুয়ারি 22। নেক্সট হইলো মার্চ, তাহলে মার্চ বন্ধ থাকবে, লাস্ট দিন পরীক্ষাটা বন্ধ। এমডি নেক্সট নভেম্বর কি কোনো এমডি আছে? না, নভেম্বর এমডি কি মার্চ? মার্চ তাহলে মার্চ পর্যন্ত থাকবে, থাকতে পারবে। আমি তো তুই যেটা প্যারালাইসিস আমি যা সেটা আমি বলতে পারবো। আপার মোটর যদি নষ্ট হয় তাহলে কি ফ্লাসিড টাইপের প্যারালাইসিস হয়, আর যদি লোয়ার মোটর হয় তাহলে সে মানে সে ভদ্র থাকে, সে হচ্ছে স্ট্রোকটা কি হবে? স্ট্রোকটা কোন মোটর নিউরন লেশন? স্পেসটিক স্ট্রোকটা কোন মোটর নিউরন লেশন? লোয়ার মোটর নিউরোলেশন। স্ট্রোক হয় কোথায়? স্ট্রোক তো হয় ব্রেইনে কি লোয়ার মোটর আছে নাকি? এইটাই তো বুঝাতে চেষ্টা করলাম বারবার, কথা বুঝিস না? লোয়ার মোটর কোথায়? লোয়ার মোটর কোথায় যায়? আরে আমি যে একটা ছবি আঁকলাম না, লোয়ার মোটর আপার মোটর দুটোই তো ইসে থাকে, কিসে থাকে? ব্রেন থাকে না? আমার তো এবার বলছিলে লোয়ার মোটর এই পাশ দিয়ে ব্রেন লোয়ার মোটর যাবে ইতে, এইটাই তো আমি তোরে বুঝে সেদিন আমি এই কোশ্চেনটাও করছিলাম যে স্ট্রোকটা বলতে কি বোঝায়? স্ট্রোক তো করবে ব্রেইনে, কিন্তু ব্রেইনে মূল কি থাকে? এই ব্রেইনে আপার মোটর নিউরন। ব্রেইনে থাকবে আপার মোটর, এই ব্রেইন থেকে এই জায়গা আসবে, এই জায়গা থেকে লোয়ার মোটর যাবে। তো তাইলে ব্রেইনে যদি কোনো স্ট্রোক হয়, ব্রেইনে লিখে এই ব্রেইনিতে এই জায়গায় আপার মোটর নিউরন লেশন হবে। ঠিক আছে? তাহলে সিমটমস কি পাওয়া যাবে? ওই যে একটা নার্ভাস সিস্টেমে দিয়ে হইলে তাহলে যে কনসাসনেস, অ্যাটাক্সিয়া, ভার্টাইগো এগুলো হবে, ভিজুয়াল ডেফিসিট। অ্যাটাক্সিয়া মানে কি বলবে? অ্যাটাক্সিয়া মানে তার কোঅর্ডিনেশন থাকবে না, সেরেব্রালিটি হয়, ঠিক আছে? মানে হাঁটা চলা গেট, অ্যাটাক্সিক গেট, মানে এলোমেলো ভাবে। সেইজার, কনভালশন, কমা এগুলো হবে, ঠিক আছে? নার্ভাস সিস্টেমে যদি করি তাহলে এক্সাজারেটেড দেখা যায় প্লান্টার নার্ভাস এক্সটেনসর বা কন্ট্রোলাটারাল সাইড, ঠিক আছে? আর ইনভেস্টিগেশন আমরা কি করব? প্রথমে সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন, ইসিজি, ব্লাড গ্লুকোজ, ইলেক্ট্রোলাইট এগুলো দেখবো আদার কোনো সমস্যার জন্য, কিন্তু মেইন আমরা দেখব কি? সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন। এরপরে আমরা কি করতে পারি? ওই যে আদার করতে পারি, এমআরএ, এনজিওগ্রাম করতে পারি, ঠিক আছে? পরবর্তীতে সিবিসি করতে পারি, কোনো সমস্যা আছে কিনা। এরপরে জেনারেল ম্যানেজমেন্ট, এই একটা ম্যানেজমেন্টই জানতে হবে, এইটা দ্বারাই সব স্ট্রোকের ম্যানেজমেন্ট করা যায়। মেইনলি ওদিকে আমাদের কি করতে হবে? এবিসি ম্যানেজমেন্ট, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ঠিক আছে? আর তারপর কি করতে হবে? মেইনটেইন অফ দ্য ইনটেক আউটপুট চার্ট, সব ধরনের খোঁজখবর নিতে হবে, কারণ নার্ভাস সিস্টেম সব জায়গায় ইফেক্ট করে। কারণ নার্ভাস সিস্টেম লস হয়ে গেলে তো তাহলে বাওয়েল, ব্লাডার, স্কিন, আই, ওরাল ক্যাভিটি, ফিডিং, ইনফেকশন সব কিছু চেক করতে হবে।
ঠিক আছে? যেমন আমরা ওই বাউল ব্লাডারের খোঁজ নিব কিভাবে, ব্লাডার করব ক্যাথেটারাইজেশন, আর বাউলে কি বেড পেন দিয়া ওই ইতে বেড পেনে করবে, বাউল মুভ করবে, ঠিক আছে? আর কেয়ার অফ দ্য স্কিন কি করব, এ যদি বেডে শুয়ে থাকে কন্টিনিউয়াস শুয়ে থাকার জন্য তার আলসার হয়ে যেতে পারে, বেড সোর হয়ে যেতে পারে, এই জন্য তারে কিছুক্ষণ পর বেড চেঞ্জ করব, ঠিক আছে? চোখের কি অ্যান্টিবায়োটিক আই ড্রপ, মুখের কি ওই যে ক্যান্ডিডিয়াসিস হয়ে যেতে পারে, তাহলে অ্যান্টি ফাঙ্গাল ওরাল জেল, তারপরে ফিডিং কি ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং দিব 2 ঘন্টা পর পর, ঠিক আছে? তো তোর মুখে খাইতে পারবে না, এনজি টিউব দিয়ে দিব। আর কি কন্ট্রোল অফ দ্য ইনফেকশনে একটা অ্যান্টিবায়োটিক চলতে থাকবে। স্পেসিফিক মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্টিপ্লাটিলেক অ্যাসপিরিন ক্লোপিডোগ্রাল চালু করে দিবে, ঠিক আছে? অ্যাসপিরিন তো আবার ইসে ডেঙ্গু হলে দেওয়া যায় না। না, অ্যাসপিরিন আবার ইসেও দেওয়া যাবে না। অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল এবং থ্রোম্বোলাইটিক এজেন্ট এগুলা কিন্তু হেমোরেজিক স্ট্রোকে কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? এই জিনিসটা একটু ভালো করে জানতে হবে। অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি ইনক্লুডিং অ্যাসপিরিন এইটা কিন্তু এতে কন্ট্রাইন্ডিকেটেড। কেন? ওর ভেসেল ছিঁড়ে গেছে, এখন যদি তুই ব্লাড আরো পাতলা করে দিস তাহলে তো ওই জায়গায় যায় আরো তো তৈরি হবে, ওই জায়গায় কোয়াগুলেশনই তৈরি করতে পারবে না। নর্মাল আমাদের এক জায়গায় এই ব্লিডিং ভেসেল কাইটে গেলেই ওই জায়গায় কি আসে, ক্লটিং ফ্যাক্টর চলে আসে, ক্লট তৈরি করে। এখন যদি আমি ক্লটিং ফ্যাক্টরের এগেইনস্টে অ্যান্টিকোয়াগুলেন্ট দিই তাহলে ওগুলো এই কোয়াগুলেন্টটা তৈরি হবে না, আমার ব্লিডিং হয়ে থাকবে, তাহলে আমার সেরেব্রাল ওই জায়গায় হবে না। এই জন্য ইসকেমিয়া যে জায়গায় সাইপে গেছে ওই জায়গায় আমি ব্লাড পাতলা করে দিলাম, ওই জায়গায় যাবে, কিন্তু হেমোরেজিক স্ট্রোক এটা দেওয়া যাবে না, এটা কিন্তু ইসকেমিক স্ট্রোকের 5300 350 দেবী কাছে। আচ্ছা সময় তুললে রাখো। সাহেবদের একটা মেসেজ দিত, পুরোটা ফোন দিয়ে মেসেজ দিয়ে দিত সবাই দেখ কিনতেছি। একটা হলো ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ, আর একটা হলো সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, ঠিক আছে? ইন্টা 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 মাথায় যদি জমা হয়, এইটা আমি সার্জারিতেই পরে আইছি। একটা হলো সাবডিউরাল হেমোরেজ, এক্সট্রাডিউরাল হেমোরেজ, আর এদিকে এই জায়গার প্রথম ট্রিটমেন্টটা কি, আমাদের একটা ট্রিটমেন্ট কইছি, যদি মাথাটা ফাইটে টেটে যায় তাহলে প্রথম ট্রিটমেন্ট কি, বার হলো অপারেশন। আমরা একটাই করতাম কি, ওই হেমাটোমাটা বের করে আনবো বাই সাকশন হেমাটোমা বাই বার হোল অপারেশন, ঠিক আছে? এটা গিয়ে কি ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ, যদি একদম সেরেব্রামে যদি ইটি হয় বা ওই যে সাবডুরাল হেমোরেজ যদি খুব বেশি হেমোরেজ হয় বড় ক্ষেত্রে, তাইলে আমরা কি করব, বার হোল অপারেশন, সাকশন হেমাটোমা মানে বার হোল অপারেশন কইরা ওই হেমাটোমাটা বের করে আনবো, একটা হোল করে ওই হেমাটোমাটা বের করে আনবো যাই, ঠিক আছে? আর সাবঅ্যারাকনয়েড যদি হেমোরেজ হয়, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হইলে প্রথমেই নিমোডিপিন দিব, এটা লিগে 60 mg করে 6 ডোজ, এটা 21 দিন দিব, মানে 360, ঠিক আছে? আর যদি ভাস্কুলার অ্যানিউরিজম থাকে, ওই যে ভাস্কুলার এই যে ভেসেলের কোনো জায়গা দিয়ে এরকম থাকে, তাহলে এইটারে আমরা কি করব, এইটা ভালো করে আটকায় দিব বাই প্লাটিনাম কয়েলিং দ্বারা বা নিউরো সার্জিক্যাল ক্লিপিং দ্বারা, মানে ক্লিপ দিয়ে এটা ভালো করে আটকায় দিব যাতে এটা ছিঁড়ে না যায়। এই যে এই ট্রিটমেন্ট। এর পরবর্তীতে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ আর ইন্ট্রাসেরেব্রাল। ইন্ট্রাসেরেব্রাল হচ্ছে সেরেব্রামের মধ্যে, সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে, একটা মূল ব্রেইনের মধ্যে, আর ওইটা তো মেনিনজাসের কাভারিং। নিমোডিপিন এই জায়গা দিলে লাভটা কি? এই জায়গা নিমোডিপিন হলো কি, এইটা হলো কি একটা ওই ভেসোডাইলেটর, এটা হলো কি সেরেব্রাল ভেসোডাইলেটর, স্পেসিফিক সেরেব্রাল ভেসোডাইলেটর, ইসকেমিক না। এই যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ আরেকবার আসছে, সমস্যা নাই, জিনিস ওই একই, ওইটা কইলেই হবে। এই যে ট্রিটমেন্ট একই, একই, ঠিক আছে? আর এই যে টিআইএ জিনিসটা আগেই কইছি যে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট রিজলভ উইদিন 24 আওয়ার, এতটুকু কইলেই হইতো, ঠিক আছে? আর ওই সাইন সিমটম মানে ওই রকমই হবে, শুধু ওইটার আগে হবে। ইনভেস্টিগেশন একই, ট্রিটমেন্ট এটা যেহেতু ইসকেমিয়া সেহেতু শুধু অ্যাসপিরিন ক্লোপিডোগ্রাল,
আর আদার সাইন সিমটমের ওই যে হাইপারটেনশন, ডায়াবেটিস, মেলাইটাস এগুলো প্রিভেন্ট করতে হবে। ক্লিয়ার? আর প্রিভেনশন অফ দ্য স্ট্রোক, চারটা জিনিস আমরা সবসময় দিই, অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টিকোয়াগুলেন্ট, এগুলো আমরা দিয়ে দেব। ওই যে একটা অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, স্টেটিন, লিপিড লোয়ারিং এজেন্ট, এই চারটা জিনিস, একটা অ্যান্টিপ্লাটিলেট, একটা স্টেটিন, একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, আর একটা হলো গিয়া লিপিড লোয়ারিং এজেন্ট। এই চারটা দিব ড্রাগ, আর লাইফস্টাইল মডিফিকেশন, লিপিড প্রোফাইল কন্ট্রোল। এই তাহলে স্ট্রোক মেডিসিনের তিনটে জিনিস, ইসকেমিক স্ট্রোক পড়ছি, সাবআরাকনয়েড হেমোরেজ পড়ছি, টিআইএ পড়ছি। সাবআরাকনয়েড হেমোরেজে ওই সেরেব্রাল হেমোরেজে আমরা কিন্তু হেমোরেজিক স্ট্রোকে কিন্তু বার হলো অপারেশন করব এর পর, ঠিক আছে, কোনো ইয়ে করব না। ইসকেমিক স্ট্রোক যদি কনফার্মড হয়ে যায় তাইলে আমরা কি দিব? অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রিল, স্টেটিন, লিপিড লোয়ারিং এজেন্ট, যা আছে তাই। আর যদি সাবআরাকনয়েড হেমোরেজ হয় তাহলে আগে নিমোডিপিন দিব 21 দিন 360 ডিগ্রি এমজি, আর তারপরে কি করব? আর অ্যানোরিজম হলে প্লাটিনাম ক্লিপিং। শেষ। ইনভেস্টিগেশন, মেইন ইনভেস্টিগেশন সিটি স্ক্যান অফ ব্রেইন।